This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. TV9 বাংলায় স্বাগত। ফুল অ্যান্ড ফাইনাল নিয়ে আপনাদের সঙ্গে রয়েছে আমি শর্মিষ্ঠা, আমার সঙ্গে রয়েছে দীপ। বারবার বলা হচ্ছিল নির্বাচন কমিশন সূত্রে যে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশের সময় একটু আইন শৃঙ্খলার বিষয়টা নজরে রাখতে। এসআইআর এর সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ হচ্ছে আগামীকাল। সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ ঘিরে অশান্তি বা বিশৃঙ্খলা এড়াতে সতর্ক রাজ্য, কিন্তু কোথায় কি ব্যবস্থা নেওয়া হচ্ছে, কেন এই বিশৃঙ্খল পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে জানাবেন আমার সহকর্মী প্রদীপ্ত সঙ্গে রয়েছেন। প্রদীপ্ত, কোন কোন জায়গা সংবেদনশীল এলাকার মধ্যে পড়ছে, এখনো পর্যন্ত কি আপডেট? দেখো, এই যে বিচারাধীন বা বিবেচনাধীন যে ভোটারদের তালিকা রয়েছে সেখানে নাম ছিল 60,06,675 জনের মতো। কমিশন সূত্রে আমরা যা জানতে পারছি তাতে 27 থেকে 28 লক্ষ নাম ইতিমধ্যেই নিষ্পত্তি হয়েছে এবং এই নিষ্পত্তির মধ্যে বেশিরভাগের নাম থাকবে সেই সংখ্যাটা হয়তো 17-18 লাখে গিয়ে দাঁড়াবে, তেমনটাই সূত্র মারফত জানা যাচ্ছে। তবে যাদের নাম থাকলো না তাদের ভবিষ্যৎ কি হবে? তারা কি কোথাও আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাবে, কোথাও কি অপ্রীতিকর পরিস্থিতি তৈরি হবে? এই আশঙ্কাগুলোকে মাথায় রেখেই আইন শৃঙ্খলা পরিস্থিতি যাতে বজায় থাকে আগামীকাল লিস্ট বেরোনোর পর, সেদিকেই কিন্তু সব থেকে বেশি নজর দেওয়া হচ্ছে কমিশনের তরফে। এবং বিচার ব্যবস্থা যেহেতু এই মুহূর্তে গোটা লিস্টের মধ্যে রয়েছে, গোটা লিস্টের প্রক্রিয়া তাদের হাতে রয়েছে, ফলে তারাও কিন্তু সেদিকে নজর দিয়েছে। আগামীকাল যে লিস্ট বেরোবে তারপর কিন্তু আবারও এই সপ্তাহের শেষে অর্থাৎ শুক্র শনিবার নাগাদ আরও একটি লিস্ট বেরোতে পারে এবং এই লিস্টে দুটি কলাম থাকবে, তেমনটাই আমরা কমিশন সূত্রে জানতে পারছি। একটি কলামে অ্যাডিশন লেখা থাকবে, অর্থাৎ যাদের নাম যুক্ত হলো লিস্টে, আর যাদের নাম বাদ পড়লো তাদের ক্ষেত্রে ডিলিটেড লেখা থাকবে। এরপর যাদের নাম বাদ পড়লো তারা চাইলে ট্রাইব্যুনালের কাছে আবেদন করতে পারেন, কিন্তু এই নিষ্পত্তি প্রক্রিয়া চলতেই থাকবে। তার কারণ কমিশনের বক্তব্য যে নিষ্পত্তির কাজ না চালালে কোথাও গিয়ে হয়তো অসুবিধা হবে, সে কারণে ভোটের মধ্যেও এই নিষ্পত্তি চলবে, এরকমই সূত্র মারফত জানা যাচ্ছে। তবে সব কিছুকে ছাপিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে সেই নির্দেশ কিন্তু সর্বত্র দেওয়া হয়েছে। পুলিশ সুপার, কারণ মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ 24 পরগনা এই সমস্ত জেলায় সব থেকে বেশি ভোটার বিচারাধীন তালিকায় রয়েছেন। আর এখনো পর্যন্ত মানে শেষ পাওয়া খবর পর্যন্ত জানা যাচ্ছে যে প্রায় 33 লক্ষ মানুষের ভবিষ্যৎ নির্ধারণ বাকি রয়েছে। তাই আগামীকাল সাপ্লিমেন্টারি যখন লিস্ট প্রকাশ হবে আইন শৃঙ্খলার দিকে বিশেষভাবে নজর রাখতে বলা হয়েছে। ধন্যবাদ প্রদীপ্ত। মানে তার মধ্যে চক্রান্তমূলক কিছু আছে, জেনুইন ভোটারদের বাদ রাখার একটা আশঙ্কা আমরা দেখতে পাচ্ছি। এই যে প্ররোচনার বীজ সেটা তো পুঁতে দিচ্ছে নির্বাচন কমিশন, তারাই আবার বলছে শান্তি রাখো। আপনার এলাকায় দেখলেন আপনি আছেন, আপনার বাড়ির পাশের লোকটি নেই, বা পাশের লোকটি আছেন আপনি নেই, অথচ আপনারা জেনুইন ভোটার। কে করছে? নির্বাচন কমিশন করছে। কি করছে? জেনুইন ভোটারদের বাদ দিচ্ছে। আপনি কাউকে বলছে বাঙালি অবাঙালি ভেদ করতে যাচ্ছে, কাউকে হিন্দু মুসলমান ভেদ করতে যাচ্ছে, কিন্তু নাম সবার বাদ যাচ্ছে, সব দিকে বাদ যাচ্ছে। ফলে এর বিরুদ্ধে মানুষ এবার ভোট দেবেন। স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে সমস্ত জেলা শাসকের কাছে যে বার্তা পাঠানো হয়েছে তাতে বোঝা যাচ্ছে যে সরকারের ভেতর এখন কেঁপে গিয়েছে। 60 লক্ষ বিচারাধীন ভোটার, যা তৃণমূল কংগ্রেস সুপ্রিম কোর্টে গিয়ে পশ্চিমবঙ্গের মানুষকে বিচারাধীন ভোটার বানিয়েছেন, তাদের যখন ভাগ্য নিয়ন্ত্রণের ফলাফল বেরোচ্ছে তা নিয়ে সরকার কেন এত চিন্তিত, কেন এত শঙ্কিত, এবং এর দায়িত্ব পুরো এখন সরকারের আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা। আসন্ন নির্বাচনে সিসিটিভিতে মোড়া থাকবে 80,719টি বুথ। রাজ্য জুড়ে সব বুথের ভিতরে এবং বাইরে সব মিলিয়ে প্রায় 2 লক্ষ সিসিটিভি এবং ওয়েব ক্যাম থাকবে। কার্যত নজিরবিহীন নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হবে ভোট কেন্দ্রগুলিকে। আর কি এখনো পর্যন্ত নিরাপত্তাজনিত পদক্ষেপ করছে নির্বাচন কমিশন, জানতে সরাসরি কথা বলবো আমাদের প্রতিনিধি সুপ্রিয় এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। সুপ্রিয়, শুধু তো সিসিটিভি বা ওয়েব ক্যাম নয়, এছাড়াও কেন্দ্রীয় বাহিনী এবং রোবট পর্যন্ত ব্যবহারের পরিকল্পনা করা হচ্ছে বলে খবর কমিশন সূত্রে। তোমার কাছে কি আপডেট রয়েছে?
দেখো, ইতিমধ্যেই আমরা যেটা কমিশনের তরফ থেকে জানতে পারছি, সব মিলিয়ে 2400 কেন্দ্রীয় বাহিনীর জওয়ান এবার ভোটের কাজে ব্যবহার করা হবে। তবে শুধুমাত্র যে বুথের ভেতরে বাইরে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানদের নজরদারি থাকবে তা কিন্তু নয়। কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা থাকবেন বিভিন্ন জায়গাতে, তারা যাতে প্রত্যেকটি বুথের উপরে নজরদারি চালাতে পারেন, তার জন্য কিন্তু রাজ্য জুড়ে যে 80,719টি বুথ রয়েছে, তার প্রত্যেকটি বুথেই কিন্তু শুধুমাত্র বুথের ভেতরে নয়, ভেতরে এবং বাইরে একই রকম ভাবে সিসি ক্যামেরায় নজরদারি থাকবে। অর্থাৎ সব মিলিয়ে 2 লক্ষ কেন্দ্রীয় বাহিনী এবং তার পাশাপাশি 2 লক্ষ সিসিটিভির ক্যামেরার নজরদারিতে ভোট পর্ব হতে চলেছে, এমনটাই আমরা নির্বাচন কমিশনের তরফ থেকে জানতে পারছি। তার পাশাপাশি স্পর্শকাতর এবং অতি স্পর্শকাতর যে সমস্ত এলাকাগুলো রয়েছে বা প্রত্যন্ত যে সমস্ত এলাকাগুলো রয়েছে, সেই সমস্ত এলাকায় 360 ডিগ্রি মুভিং রোবট ব্যবহারের পরিকল্পনা। অর্থাৎ এই রোবটের মাধ্যমে গোটা এলাকার যে সার্বিক চিত্রটা যে কোনো সময় প্রয়োজন হলেই যাতে কমিশনের যারা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা থাকবেন, তারা ভোটের দিন যাতে নজর রাখতে পারেন, তার জন্যই কিন্তু এই 360 ডিগ্রি মুভিং রোবট ব্যবহারের পরিকল্পনা ইতিমধ্যেই নেওয়া হয়েছে বা সেগুলোকে কাজে লাগানো হবে, এমনটাও আমরা কমিশন তরফ থেকে জানতে পারছি। অর্থাৎ কেন্দ্রীয় বাহিনীর নজরদারি, সিসি ক্যামেরা, ওয়েবকাস্টিং এবং তার পাশাপাশি এই মুভিং রোবটের মাধ্যমে গোটা ভোট পর্বের উপরে নজরদারির ব্যবস্থা নির্বাচন কমিশনের তরফ থেকে করা হচ্ছে। অর্থাৎ কোনো রকম কোনো অশান্তি বা ভোট পর্বকে কেন্দ্র করে কোনো অভিযোগ যাতে সামনে উঠে না আসে, ছাপ্পা ভোট বা এই ধরনের কোনো ঘটনা যাতে না ঘটায়, সেগুলোকে আটকানোর জন্যই কিন্তু এই ধরনের পদক্ষেপ নির্বাচন কমিশনের তরফ থেকে করা হচ্ছে। ধন্যবাদ সুপ্রিয়। নির্বাচন কমিশন আমাদেরকে 6খানা অবজেক্টিভ দিয়েছেন। সেই 6খানা অবজেক্টিভের মধ্যে প্রথম হচ্ছে নির্বাচনটাকে পুরো ভায়োলেন্স ফ্রি করতে হবে। 2 হচ্ছে কোনো ইনডিউসমেন্ট থাকবে না, ইনডিউসমেন্ট ফ্রি হতে হবে। 3 হচ্ছে কোনো ইন্টিমিডেশন হবে না, কেউ কাউকে ভয় দেখাতে পারবে না, তো আমাদেরকে ইন্টিমিডেশন ফ্রি রাখতে হবে। 4th হচ্ছে কোনো ছাপ্পা হবে না, ছাপ্পা ফ্রি রাখতে হবে। 5th হচ্ছে কোনো বুথ ক্যাপচারিং, বুথ জ্যামিং হবে না, এবং 6th হচ্ছে সোর্স জ্যামিং হবে। তো থানার ওসি এবং যারা অফিসাররা ছিল তাদেরকে প্রত্যেককে ডিটেলে এই অবজেক্টিভগুলো ব্যাখ্যা করে দেওয়া হয়েছে। ওদেরকে বলে দেওয়া হয়েছে ইলেকশন কমিশনের এই 6টা অবজেক্টিভ আমাদেরকে অ্যাচিভ করতে হবে, এবং এটার ক্ষেত্রে আমাদের যা যা স্ট্র্যাটেজি, যা যা প্ল্যানিং করার কথা, যা যা স্টেপ নেওয়ার কথা, সেটা আমরা ডিটেলে আলোচনা করেছি। সিএপিএফ এর ওদের ফোর্স কোঅর্ডিনেটরও এখানে আছে, ওদের সাথে আলোচনা করে আমাদের অবজারভার সাহেবরাও এখানে চলে এসছে। ঠিক আছে, আমাদের জেনারেল অবজারভার সাহেবরাও আছে এখানে, পুলিশ অবজারভার সাহেবরাও আছে। ওরাও যত আমাদের সেন্সিটিভ এলাকাগুলো আছে, সেন্সিটিভ বুথগুলো আছে, ওরা সবাই ঘুরছে। পুলিশ তো ঘুরছেই, যত সিএপিএফ ঘুরছে তার সাথে পুলিশের কম্পোনেন্টও আছে, আমিও ঘুরবো। আসন্ন বিধানসভা নির্বাচনে 2 লক্ষ কেন্দ্রীয় বাহিনী এবং প্রায় 2 লক্ষ সিসিটিভিতে মোড়া থাকবে ভোট কেন্দ্রগুলি। কিন্তু ভোটের সময় কিভাবে মোতায়েন করা হবে এই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন নিয়ে আজ গুরুত্বপূর্ণ বৈঠক হয়েছে সিইও দফতরে। রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর মধ্যে এই বৈঠক রয়েছে। বৈঠকে কোন কোন বিষয়গুলো উঠে আসবে, কোথায় কোথায় সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা নিয়ে আলোচনা হতে পারে, জানতে কথা বলবো আমাদের প্রতিনিধি সুশোভন রয়েছেন আমাদের সঙ্গে। সুশোভন, দেখো, মূলত যেই জায়গায় খুব গুরুত্বপূর্ণ বা স্পর্শগত এলাকা, সেই সমস্ত জায়গায় কিন্তু একেবারে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হবে, এবং যেই জায়গা এর আগে কোনো রকম রিপোর্ট রয়েছে বা কোনো রকম অশান্তির ঘটনা ঘটেছে, এই সবকিছু কিন্তু একেবারে নজর দেবে, সেই জন্যই বৈঠক শুরু হয়েছে। বেশ, ধন্যবাদ সুশোভন। আরো একবার জানাবো আপনাদের, ভোটের সময় এই 2 লক্ষ কেন্দ্রীয় বাহিনী যা বাংলা বিভিন্ন ভোট কেন্দ্রের আশেপাশে মোতায়েন করা হবে, কিভাবে মোতায়েন করা হবে, কোথায় কোথায় মোতায়েন করা হবে, সেই নিয়ে আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ বৈঠক রয়েছে। আর খানিকক্ষণের মধ্যে সিইও দফতরে রাজ্য পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর মধ্যে সেই বৈঠক রয়েছে। যে কোনো ধরনের নির্বাচনী হিংসা মুক্ত করার জন্য ইলেকশন কমিশন বন্দোবস্ত করবে বলে আমাদের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারজি আশ্বস্ত করেছিলেন। আমাদের দাবি ছিল প্রতি বুথে কেন্দ্রীয় বাহিনী, প্রতি বুথে ওয়েবকাস্টিং, 200 মিটারের মধ্যে যেন রাজ্য পুলিশ না থাকে, এবং ভয়মুক্ত পরিবেশে হিংসামুক্ত ভোট, সেই ভোট করানোর দায়িত্ব নির্বাচন কমিশনের। আমাদের প্রত্যাশা এবারের ভোট হবে অন্যরকম। ওরা চায়টা কি? ওরা বড় যারা বলছে এইসব সিআরপিএফ কেউ হচ্ছে না, তো এতদিন শুনতাম নির্বাচন কমিশন, তাদের দিয়ে দলবাজি হচ্ছে। সিআরপিএফ এসে গেল, সেখানেও তারা খুশি নয়। ওদের বলুন রাষ্ট্রসংঘ থেকে বাহিনী আনতে, তারপরেও বান্ডিল করে বাড়ি পাঠিয়ে দেবো। আরে যত বেশি কেন্দ্রীয় বাহিনী পাঠাবে আর তারা যত ঘুরবে,
কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরাও তো আমাদের, তারা চাকরি করে কিন্তু তারা তো আমাদের ঘরে, তো তারা তো আলটিমেটলি দেখবে যে এখানে কন্যাশ্রী আছে, লক্ষ্মীর ভাণ্ডার আছে, জানতে পারবে। সে তো ফিরে গিয়ে নিজের গ্রামে নিজের পাড়ায় বলবে বিজেপি শাসিত রাজ্যে যে বাংলায় আমাদের পাঠিয়েছিল, ওখানে মা বোনেরা লক্ষ্মীর ভাণ্ডার পায়, ওখানে যুবসাথী আছে, ওখানে স্বাস্থ্যসাথী আছে, আমাদের তো কিছুই নেই। যত বেশি আমাদের এখানে মেশাবে কেন্দ্রীয় বাহিনীকে, তারা ফিরে গিয়ে বিজেপি শাসিত রাজ্যে তত বেশি বিজেপির বিরুদ্ধে প্রশ্ন তুলবে। এসব বোকা বোকা কথা বলার মানে কি আছে? কার্যকরী করবে কি? রাজ্যের বাহিনী যেভাবে চলে এবং নির্বাচন কমিশন যেভাবে চলে, তাদের মানুষের ভোট দেবার সত্যি সত্যিই নানান চাপ সৃষ্টি হয়, ভোট ভূত হয়ে যায়। ভোটার লিস্টে ভুতুরে ভোট খানিকটা বাদ গেল, এটা ঠিক, কিন্তু যোগ্য ভোটারকে যদি বাতিল করে দেয় তাহলেও মানুষের রাগ থাকবে, এটা স্বাভাবিক। আমরা চাই এটা নির্বাচন কমিশনের কাজ টু এনশিওর যে প্রত্যেকটি মানুষ তার স্বাধীন সচেতন মনোভাব অনুযায়ী তারা ভোট যাতে দিতে পারেন। কিছু কিছু জায়গা না ভোটের আগে বেশ উত্তপ্ত হয়ে ওঠে, যেগুলো প্রত্যেকবার হয়ে ওঠে। যেমন দেখুন বীরভূমের নানুর, সেখানে আবারও তৃণমূল বিজেপির সংঘর্ষের পরিস্থিতি উত্তপ্ত। দলীয় পতাকা লাগাতে গেলে বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। প্রতিবাদে রাস্তা অবরোধ বিজেপি প্রার্থী। সঙ্গে রয়েছেন সহকর্মী হিমাদ্রি। হিমাদ্রি, আমরা জানি যে কিছু কিছু এলাকা ভোটের আগে সংবেদনশীল হয়ে ওঠে, বীরভূমের নানুরও তার মধ্যে অন্যতম। পুলিশ কি ব্যবস্থা নিচ্ছে? দেখো, একেবারেই নানুর কিন্তু প্রত্যেক বছর ভোটে যেইভাবে উত্তপ্ত হয়ে ওঠে, এবছরও কিন্তু নির্বাচনের আগেই কিন্তু উত্তপ্ত হয়ে উঠলো। আজ সকালে যখন বিজেপি কর্মীরা যখন পতাকা লাগাতে যাচ্ছিল শিয়ান গ্রামে, তখন তৃণমূলের লোকজন তাদেরকে মারধর করে, এমনটাই কিন্তু অভিযোগ। এর প্রতিবাদে যিনি নানুরের প্রার্থী রয়েছেন বিজেপির খোকন দাস, তার নেতৃত্বে রাস্তা অবরোধ করা হয় নানুর থেকে বোলপুর যাওয়ার। ইতিমধ্যেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী সেখানে আসে, বোলপুর থানা থেকে বিশাল পুলিশ বাহিনী, বোলপুর থানার যারা অফিসার রয়েছে তারাও যান এবং যিনি প্রার্থী রয়েছেন তার সাথে দীর্ঘক্ষণ কথা বলেন এবং আশ্বাস দেন যে গ্রেপ্তার করা হবে। তারপর কিন্তু বেশ কিছুক্ষণ হলো সেই অবরোধ ইতিমধ্যে উঠেছে। যদিও বিজেপি বলছে যে যদি এইভাবে বারবার আক্রমণ করা হয় তাহলে কিন্তু বড়সড় আন্দোলনের পথে নামবে, তখন কিন্তু প্রশাসনের কথা তারা শুনবেন না। ধন্যবাদ। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার আশ্বাস দিয়েছিলেন যে কোনো মূল্যে হিংসামুক্ত নির্বাচন, ভয়মুক্ত পরিবেশে তিনি করাবেন। যদি কোথাও ইতিউতি এ ধরনের ঘটনা ঘটে থাকে, বিরোধী প্রার্থীদের প্রচারে বাধা দেওয়া হয়, সন্ত্রাস করা হয়, কার্যালয় ভাঙচুর করা হয়, তাই দায় নির্বাচন কমিশনকে স্থানীয় পুলিশ প্রশাসনকে দিয়ে এর বিহিত করতে হবে। বিহিত না করলে বিজেপি পরবর্তীকালে পরবর্তী পদক্ষেপ করবে। প্রার্থী তালিকা প্রকাশের পর থেকে শাসক দলের কোন্দল কিন্তু বেশ কিছু জায়গায় যেন থামছেই না। যেমন উত্তর চব্বিশ পরগনা মিনাকা, উষা রানী মণ্ডলকে ফের প্রার্থী করায় গোষ্ঠী সংঘর্ষ তৃণমূলের। সঙ্গে রয়েছেন সহকর্মী নূর। নূর, স্থানীয় নেতৃত্ব বিক্ষোভ দেখাচ্ছেন, অভিযোগ করছেন, কিন্তু বারবার আমরা জানি তৃণমূল উচ্চ নেতৃত্বের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয়েছে প্রার্থী তালিকা বদল হবে না। নিজেদের মধ্যে এই লড়াই ভোটের আগে কি বার্তা যাবে? দেখো শর্মিষ্ঠা, তোমাকে প্রথমে জানিয়ে রাখি, উষারানী মণ্ডল বিনাকা বিধানসভার যিনি তৃণমূল বিধায়ক ছিলেন, তারপর তিনি আবার তৃণমূল কংগ্রেসের প্রার্থী হচ্ছেন। এই উষারানী মণ্ডল প্রার্থী হওয়ার পর থেকে কিন্তু মিনাকা বিধানসভায় তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীকন্দল একেবারে থামছেই না। আব্দুল খালেক মোল্লা, ফরিদ জামাদার, অন্যদিকে রয়েছেন উষারানী মণ্ডল। দুই গোষ্ঠীর বিবাদ কিন্তু বারবার, যেদিন প্রার্থী হয়েছে তারপর দেখেছি টায়ার চালানো, কোথাও হামলা, তৃণমূলের দুপক্ষের কিন্তু বচসা রয়েছে। কিন্তু আজকে তৃণমূলের যখন দেয়াল লেখন চলছিল তখন কিন্তু আব্দুল খালেক মোল্লার অনুগামী আর উষারানী মণ্ডলের অনুগামীদের মধ্যে দুপক্ষের মধ্যে কটূক্তি করা হয়। কটূক্তি করা ধন্যবাদ, আপাতত তোমাকে ধন্যবাদ। আমরা চুরি করছি বলে যে গন্ডগোল নিয়ে হবে ওখানে পুলিশ গিয়ে ব্যবস্থা নেবে। পঞ্চায়েতের ক্ষেত্রে দেখেছিলাম যে আমরা ভাঙড় এলাকায় বিভিন্নভাবে অশান্ত হয়েছিল, তারপরে মাঝে লোকসভা ইলেকশন গেছে, এবার বিধানসভা ইলেকশন, সেই ক্ষেত্রে আলাদাভাবে ভাঙড় ডিভিশনকে আলাদাভাবে কলকাতা পুলিশে অলরেডি এখানে সিএপিএফ চলছে, 3 কোম্পানি দেওয়া হয়েছে, ঠিক আছে। আরও শুনেছি এক্সট্রা বাড়তি ফোর্স আসবে। এছাড়া আমাদের যত পুলিশ অফিসার আছেন ওনারা ঘোরাঘুরি করছেন, ঠিক আছে। তো প্রিভেন্টিভ অ্যাকশন নেওয়া হচ্ছে। তো যদি কোথাও এরকম হয় তাহলে আমরা ওটা ওইভাবে শক্তভাবে ডিল করব। আর ভোটারদের কনফিডেন্স বিল্ড আপের ক্ষেত্রে আলাদাভাবে বললাম যে মেজারগুলো আমি
সিবিএম সঙ্গে যেগুলো আমি ইনোমিনেট করলাম ওইগুলো কাজ হচ্ছে। স্যার কালকে সাপ্লিমেন্টারি লিস্ট বেরোচ্ছে, সেক্ষেত্রে স্বরাষ্ট্র মন্ত্রকের থেকে যে নিরাপত্তাটাকে জোরদার করতে হবে সেটা নিয়ে স্যার আপনাদের? হ্যাঁ, ওটা আছে, তো ওটাও আমরা ব্যবস্থা করেছি। একটা থাকবে, বিভিন্ন জায়গায় লোক থাকবেন, আমাদের কেন্দ্রীয় বাহিনী লোক থাকবে, লোকাল পুলিশ থাকবে, ঠিক আছে, কি কোনো রকম এরকম না হয়, সিচুয়েশন গন্ডগোল না হয়। জয়েন্টলি কি নাকা শুরু হয়েছে সিআরপিএফ আর আপনাদের ফোর্স দিয়ে? হ্যাঁ, নাকা চলছে বিভিন্ন জায়গাতে। এখানে 4খানা নাকা আছে ভাঙার এসি হিসাবে, 4টা এফএসটি 4টা এসএসটি চলছে। আর একটা আলাদাভাবে প্রশ্ন করছি আরজিকর ইস্যু নিয়ে। স্যার, আরজিকর ইস্যু নিয়ে যারা লিস্টের দায়িত্বে ছিলেন, পিডব্লিউডি বা প্রস্তুতকারী সংস্থা, এদের তারপর এক্সামিন করা হয়েছে এখনো পর্যন্ত? তদন্ত এখন চলছে। ওই যে 4 জনকে করা হয়েছে, আটক করা হয়েছে, অ্যারেস্ট করা হয়েছে, রিমান্ড মিলিয়ে 5 আদমিকে। তো ওরা একটা ছিল ওইখানে, মানে একটু নেগলিজেন্স হয়েছে, কেন অনেকক্ষণ ওই ভদ্রলোক এবং ওনার ফ্যামিলি নিচে ছিল, চিৎকার চেঁচামেচি করেছে, ঠিক আছে। তো ওইগুলো তদন্তে হবে, আরও যদি কেউ পাওয়া যায় কারো আমরা ই করবো। কিন্তু আপাতত আমরা পেয়েছি কি তখন যারা লিফটম্যানগুলো ছিল ওদের একটা দায়বদ্ধতা ছিল। শোনা যাচ্ছে এই 5 জনের ডিউটি রোস্টার আর অন্য ডিউটি রোস্টার নাকি ম্যাচ করছে না, এরা কি ডিউটিতেই ছিল নাকি এদেরকে ডিউটি করতে বলা হয়েছে, এরকম কিছু পাওয়া যাচ্ছে? ওটা আমি যারা, হ্যাঁ ওটা হবে, মানে যারাও তখন ডিউটি হিসাবে দায়িত্বে ছিল, এবার দায়িত্বে ছিল তখন আসেনি বা ওর জায়গায় অন্য লোক ডিউটি করছে, এটা তো অন্য বিষয় আছে। মানে যে ডিউটি রোস্টার হিসাবে এবং ফিজিক্যালি প্র্যাকটিক্যালি যে তদন্তে আমরা জানলাম কি এরা লিফটম্যানের ডিউটিতে ছিল, এরা ওইখানে ছিল গার্ডের ডিউটিতে ছিল, ওদেরই এটা করা হয়েছে। এরপরে যদি আরও কারো কিছু পাওয়া যায় তো ওটা দেখা হবে। ঠিক আছে, থ্যাংক ইউ। ভাঙড়ে গিয়েছিলেন কলকাতা পুলিশ কমিশনার এবং সমস্ত থানার আধিকারিক এবং অফিসারদের সঙ্গে তিনি বৈঠক করেন যাতে পরিস্থিতি একেবারে সব ঠিকঠাক থাকে। আর নির্বাচন কমিশনের যে 6টি গাইডলাইন বেঁধে দেওয়া হয়েছে তা তিনি বাতলে দেন যাতে সেগুলো সব মেনে নেওয়া হয়। এর পরের খবরের দিকে নজর রাখতে হবে বরানগরের দিক থেকে। শনিবার আমরা দেখিয়েছিলাম যে বরানগরে কিভাবে পরিস্থিতি উত্তপ্ত হয়েছিল, তবে সেটা বিজেপি বনাম তৃণমূল ছিল। আর রবিবার ভোটের আবহে ফের তপ্ত বরানগর। আলমবাজারে প্রকাশ্যে তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষ। তৃণমূল নেতাকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে ক্লাবের মধ্যে ঢুকিয়ে মারধরের অভিযোগ। ছোট্ট মহলে নামে ওই শাসক নেতাকে বাঁশ, রড ও আগ্নেয়াস্ত্র দিয়ে মারধরের অভিযোগ। ঘটনায় অভিযুক্ত তৃণমূল নেতা পুলক ঘোষ। ইতিমধ্যে বেশ কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কাজ শুরু হয়ে গিয়েছে। শনিবার তৃণমূল বনাম বিজেপি দেখেছিলাম, রবিবার প্রকাশ্যে তৃণমূলের 2 গোষ্ঠীর সংঘর্ষ। সিপির সফরের মধ্যে তৃণমূল আইএসএফ সংঘর্ষ উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। দেওয়াল লিখনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। দেওয়াল লেখার সময় আইএসএফ এর উপর তৃণমূলের হামলার অভিযোগ। বেশ কয়েকজন আইএসএফ কর্মীকে মারধরের অভিযোগ। এলাকায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর লুটপাট, তবে হামলার যাবতীয় অভিযোগ অস্বীকার করছে। আমাদের প্রতিনিধি সত্যজিৎ রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। সত্যজিৎ, নির্বাচন যত এগিয়ে আসছে ভাঙড় ততই উত্তপ্ত হচ্ছে, আর খোদ সিপি যখন ভাঙড়ে রয়েছেন তখনও এই পরিস্থিতি তৈরি হলো। দেখে একেবারেই সকালের ঘটনা এবং সেখানে দেওয়াল লেখাকে কেন্দ্র করে ধর্মতলা কুরবিটা এলাকায় সেখানে এই তৃণমূল এবং আইএসএফ কর্মীদের মধ্যে মারধরের ঘটনা ঘটে। আইএসএফ যেটা অভিযোগ করছে যে তারা যখন দেয়াল লিখতে গেছিলেন সেই সময় তৃণমূল আশ্রিত কিছু লোকজন তাদেরকে বাধা দেয় এবং তারপরে এই বাদানুবাদ, বচসা এবং মারধরের ঘটনা ঘটে। 2 পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছে এবং তারপরেই বলিহাট থানার বিরাট পুলিশ প্রশাসনিক সেখানে আধিকারিকরা সেখানে পৌঁছেছেন, সিআরপিএফ এর জওয়ানরা পৌঁছেছেন এবং বর্তমানে সেখানে টহল দিচ্ছেন। পরবর্তীতে ক্ষেত্রে যাতে বিশৃঙ্খল পরিস্থিতি না তৈরি হয় তার জন্য পুলিশের তৎপরতা চোখে পড়া যাচ্ছে এখন বর্তমানে। দীপ, ধন্যবাদ। আর একবার জানাবো আপনাদের, কলকাতার সিপি যখন ভাঙড় সফরে তার মধ্যে তৃণমূল আইএসএফ সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল ভাঙড়। দেওয়াল লিখনকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ। দেওয়াল লেখার সময় আইএসএফের উপর তৃণমূলের হামলার অভিযোগ। কয়েকজন আইএসএফ কর্মীকে মারধর করার অভিযোগ উঠেছে। এলাকায় পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর লুটমার্চ এই মুহূর্তে চালাচ্ছে, তবে হামলার যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে শাসক দল। দেখুন, ভোটের বাংলায় এবার রামকে নিয়েও তৃণমূলের রাজনীতি। ভগবান রাম নাকি বাংলা বা বাঙালির নন? বিজেপিকে কটাক্ষ করতে গিয়ে রামকে নিয়ে এবার বিতর্কিত মন্তব্য চন্দ্রনাথ সিনহার গলায়। বিজেপি উত্তর ভারতের দল এবং রামচন্দ্র উত্তর ভারতের ঠাকুর।
ভোট প্রচারে বিতর্কিত মন্তব্য বোলপুরের তৃণমূল প্রার্থী। আগের বছর 24 সালে কি বলেছিলেন? জয় শ্রীরাম। তার মানে বিজেপি হচ্ছে উত্তর ভারতের দল, উত্তর ভারতের ঠাকুর হচ্ছে রামচন্দ্র, তাই তারা রামচন্দ্র করত। কিন্তু তারা বুঝে গেল বাংলাতে রামচন্দ্র হবে না, তাই প্রথমে দুর্গাকে সঙ্গে নিয়ে কালীর নাম করলো। বুঝলো দুর্গাটা যেহেতু মমতা ব্যানার্জি ক্লাবে ক্লাবে টাকার চাঁদা দিচ্ছেন, এই টাকা দিচ্ছেন, তাই দেখলো দুর্গাতেও মানুষ খাবে না। তাই মা কালীর ভক্ত সবাই মা কালীকে আমরা পুজো করি, প্রণাম করি, তাই মা কালীর ক্যাসেট বাজাচ্ছে বাংলায় এসে। বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায় এই মুহূর্তে রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। জগন্নাথ বাবু, আপনি তো শুনলেন চন্দ্রনাথ সেনার বক্তব্য, রাম নাকি বাংলার বা বাঙালির নন বলছেন তৃণমূল প্রার্থী। তৃণমূল প্রার্থীর কাছে প্রশ্ন করতে চায়, রামকৃষ্ণ পরমহংস দেব কি উত্তর ভারতীয়? তৃণমূলের কাছে প্রশ্ন করতে চায়, রাম রজাতলা কি উত্তর ভারতে? তৃণমূলের কাছে প্রশ্ন করতে চায়, রাজা রামমোহন রায় কি উত্তর ভারতীয়? বাংলার এবং বাঙালির রক্তে রাম। রঘুবীরের পুজো আজ নয়, শত শত বছর আগে বাংলার গ্রামে গ্রামে রঘুবীর পূজিত হন, রঘুবীরই তো রাম। তাই আজ পশ্চিমবঙ্গের এমন কোনো ব্লক পাবেন না যে ব্লকে কোনো রামচন্দ্রপুর নেই, কোনো রামপুর নেই, এমন কোনো গ্রাম পাবেন না যে গ্রামে কারোর নাম নেই রামু বা রামচন্দ্র বা রামনারায়ণ। তাই রামকৃষ্ণ পরমহংস, রামমোহন রায়, তাদের যে সংস্কৃতির ধারক বাহক বাঙালি, সেই বাঙালিকে যারা চেনে না তারাই কথা বলতে পারেন। বেশ, ধন্যবাদ। এদিকে আবারও নির্বাচনে বিধিভঙ্গের অভিযোগ উঠছে শিলিগুড়ির তৃণমূল প্রার্থী গৌতম দেবের বিরুদ্ধে। বিধি ভেঙে টকটু মেয়রের পর এবার গৌতম দেবের প্রচারে পুরসভার গাড়ি। তৃণমূল প্রার্থী প্রচারে পুরসভার গাড়ি নিয়ে হাজির তৃণমূল কাউন্সিলর। নির্বাচন কমিশনে বিধিভঙ্গের অভিযোগ জানানো হয়েছে সিপিএম এর পক্ষ থেকে। তিনি নির্বাচনী বিধি সম্পর্কে জানেন না বলছেন খোদ শাসক দলের প্রার্থী গৌতম দেব। প্রার্থীর প্রচারে আবারও ব্যবহৃত হচ্ছে সরকারি গাড়ি, শিলিগুড়ি পৌর নিগমের গাড়ি। গাড়ির গায়ে লেখা আছে শিলিগুড়ি পৌর নিগম এবং বড় চেয়ারম্যানের সরকারি বোর্ড লাগানো। যে ওয়ার্ড কাউন্সিলর তিনিই বড় চেয়ারম্যান, তার ওয়ার্ডে প্রচারে বেরিয়েছেন তৃণমূলের প্রার্থী। আর সেই সময়েই সেই প্রচারে যে র্যালি এগোচ্ছে, একবার দেখাবো প্রচারের র্যালি যে পথে এগোচ্ছে, সেই পথেই পেছন পেছন এই সরকারি গাড়িগুলোও এগোচ্ছে। যেখানে রয়েছে তৃণমূল কাউন্সিলর, তার গাড়ি, তিনি নিজেই বড় চেয়ারম্যান পুরসভার, যা সরাসরি নির্বাচনী আচরণবিধিকে ভঙ্গ করছে। বারবার নির্বাচন কমিশন বলছে প্রচারে সরকারি কোনো কিছু ব্যবহার করা যাবে না। যদিও প্রচারের ক্ষেত্রে আবারও ধরা পড়লো এবার শিলিগুড়ি পৌর নিগমের যে সরকারি গাড়ি, সেই গাড়ি নিয়েই চলছে তৃণমূল প্রার্থীর প্রচার। স্থানীয় কাউন্সিলর আলম খান তিনি স্বীকার করে দিচ্ছেন গাড়িটি সরকারি এবং পুরসভার গাড়ি, এবং তিনি নাকি জানতেন না সেই গাড়ি ব্যবহার করা যায় না, তাই সেই গাড়ি নিয়েই তিনি বড় চেয়ারম্যান হিসেবেই প্রচারে চলে এসেছেন। ক্যামেরা দীপায়নের সঙ্গে প্রসেনজিৎ, TV9 বাংলা, শিলিগুড়ি। তৃণমূল প্রার্থীর প্রচারে যে সরকারি যে গাড়িগুলো ব্যবহার হচ্ছে, আমি সেটাই বলতে চাইছি যে পুর নিগমের গাড়ি যেটা ব্যবহার হচ্ছে, এখানে দেখবেন এটা তো হতে পারে না। নির্বাচনী আচরণবিধি লাগু হয়ে যাওয়ার পরে কোনো ধরনের সরকারি গাড়ি, কোনো ধরনের পোস্টার, সেটা কিন্তু ব্যবহার করা যায় না। আমরা কিন্তু এই বিষয়ে সজাগ এবং সতর্ক আছি। আমরা নির্বাচন কমিশনে এই বিষয়ে আমরা যথাযথভাবে অভিযোগ আজকেই জানাচ্ছি আমরা, এবং এটা কিন্তু আমাদের নজরেও এসছে। আমরা এটা কোনোভাবেই কিন্তু আমরা এটাকে মানব না। মেয়রকে নিয়ে প্রচার করছেন? হ্যাঁ, 100 বার। হ্যাঁ, প্রার্থী আমাদের আসছে, আমাদের গর্ব। প্রার্থীকে নিয়ে আজকে প্রচার করলাম। আদর্শ আচরণবিধি চালু আছে। আপনি যে গাড়িটা প্রচারে নিয়ে এসছেন, পুরসভার গাড়ি, বোর্ড লাগানো সরকারি। আচ্ছা, এটা তো আমি খেয়াল করিনি, দেখিনি। আপনি এখনো তার মানে পুরসভার গাড়ি এখনো ব্যবহার করছেন প্রচারে? না, আমি তো দেখিনি আমার বোর্ড আছে কি না। আপনার গাড়িতে বোর্ড আছে তো সরকারি? তাহলে আমি দেখিনি ওটাকে।
তাহলে ওটাকে নামাই দিতে হবে যদি আছে। আমি তো দেখিনি, আমি তো বলেছিলাম স্টাফকে নামাই দিতে, কিন্তু এখন যদি থাকে তাহলে গাড়িটাও তো পুরসভার। পুরসভার তো গাড়ি তো আছে, পুরসভার গাড়ি আছে। ভোটবঙ্গে কতই না রঙ্গ প্রার্থীদের, আমি তোমাদেরই লোক এটা প্রমাণে প্রত্যেকে মরিয়া। ভোট ভিক্ষায় কেউ রুটি বেলে দিচ্ছেন, তো কেউ আবার দাড়ি কামিয়ে দিচ্ছেন। প্রত্যেকেরই এক কথা, জনতার সময় নেই, তাই কাজে হাত লাগিয়ে প্রচার সেরে ফেলছেন তারা। ভোট প্রচারে অবাক ছবি হুগলির পুরসুরা এবং বীরভূমের দুবরাজপুরে। ভোট চাইতে গেছিলাম যে মাননীয় মুখ্যমন্ত্রী 15 বছরে যে উন্নয়ন করেছে, আপনি কি লক্ষ্মী ভাণ্ডার পাচ্ছেন? উনি বললেন হ্যাঁ আমি পাচ্ছি। তারপরে আমি বললাম আমি একটু রুটিটা বেলে, আমি একটা রুটি করলাম, আবার একটা রুটি বেলে আবার রুটিটা আবার দিলাম তাওয়ায় দিয়ে আমি 2খানা রুটি করি। এমন একটা মুহূর্তে দেখলাম একজন বরিষ্ঠ মানুষ যিনি দাড়ি কাটার জন্য বসেছেন এবং আমি তাকে সহযোগিতা করার সাথে সাথে তার সাথে কথা বলা, তিনি কেমন আছেন জিজ্ঞেস করা এবং আগামী 23 এপ্রিল যে নির্বাচন আছে সেই আমন্ত্রণ তাকে জানালাম। আসলে এই মুহূর্তে মানুষের এত ব্যস্ততার মধ্যে আমরা তাদের সাথে কথা বলছি, আমাদের সাথে যে জনসংযোগের জায়গা, এরকম অনেক অভিনব মাধ্যম আছে যেটা আমার মনে হয় করা উচিত, আর সেটাই একটা মাধ্যম আমি করেছিলাম এবং মানুষের মধ্যে যে স্বতঃস্ফূর্ততা, মানুষের মধ্যে যে রেসপন্স, ব্যাপকভাবে সাড়া পাওয়া যাচ্ছে। দেখুন, আজ রবিবার সকাল থেকেই কিন্তু পাড়ায় পাড়ায় ঘুরছেন প্রার্থীরা। আর সেই ভোটের প্রচারে গিয়েই এবার বেলাগাম আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুষ্কৃতীদের সঙ্গে সিপিএমকে এক আসনে বসালেন কল্যাণ। সিপিএমকে ভোট দেওয়া মানে ক্রিমিনালকে ভোট দেওয়া। উত্তরপাড়ায় ছেলে শীর্ষণ্যের প্রচারে বামেদের আক্রমণ সাংসদ। সিপিএমকে ভোট দেওয়া মানে আবার সেই ক্রিমিনাল রাজত্ব তৈরি করা। উত্তর পাড়ার বুকে, কোন্নগরের বুকে, রেল লাইনের পাশে শুধু ক্রিমিনাল আর ক্রিমিনাল। ক্রিমিনাল ছাড়া সিপিএম থাকতে পারে না। সিপিএম এর জন্মই ক্রিমিনালে, সিপিএম থাকে ক্রিমিনালে, সিপিএম নিজেই ক্রিমিনাল। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, ভোটের প্রচারে বেরিয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি তার ছেলে শীর্ষণ্যের হয়ে প্রচার করছিলেন, সেখানে মঞ্চে দাঁড়িয়ে দুষ্কৃতীদের সঙ্গে সিপিএমকে এক আসনে বসালেন তৃণমূল সাংসদ। বললেন সিপিএমকে ভোট দেওয়া মানে ক্রিমিনালকে ভোট দেওয়া। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি আশিক ইনসান রয়েছেন এই মুহূর্তে। আশিক, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই আক্রমণের লক্ষ্যকে, কাকে লক্ষ্য করে এই কথাটা বললেন কল্যাণ, আর কেনই বা বললেন? দেখো, কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের যেটা লক্ষ্য সেটা হচ্ছে মীনাক্ষী মুখোপাধ্যায়। তার কারণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের পুত্র শীর্ষান্ন বন্দ্যোপাধ্যায় তিনি উত্তরপাড়া বিধানসভার প্রার্থী হয়েছে তৃণমূলের এবং তারই একটি কর্মী সভার প্রচারে গিয়েছিলেন। সেখানেই তিনি সোজাসুজি একেবারে মীনাক্ষী মুখোপাধ্যায়ের নাম নিয়েই বলেন যে সিপিএমকে ভোট দেওয়া মানে ক্রিমিনালকে ভোট দেওয়া। 2009 সালে তিনি যখন এখানে দাঁড়িয়েছিলেন সেই সময় উত্তরপাড়া থেকে একেবারে চাঁপদানি পর্যন্ত মূলত কোন্নগর এলাকায় ক্রিমিনালদের আতুরঘর হয়েছিল। তো সেই জায়গা থেকে তিনি ক্রিমিনাল সরিয়ে দিয়েছেন এবং এই সময় দাঁড়িয়ে সিপিএমকে আবার ভোট দিলে ক্রিমিনালদের ভোট দেওয়া হবে এবং ক্রিমিনালদের ফিরিয়ে আনা হবে, এমনটাই কিন্তু তিনি এই কর্মী সভা থেকে তোপ দেখেছেন। আমাদের শিবির থেকে কোনো প্রতিক্রিয়া পাওয়া গেছে আশিক? দেখো, এখনো অবধি মীনাক্ষী মুখোপাধ্যায় এই ধরনের কোনো এই বিষয় নিয়ে কোনো মুখ খুলতে চাননি। তার সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু তিনি এই বিষয়ে এখনো অবধি কোনো কিছু বলতে চাননি। বেশ, ধন্যবাদ। আরো একবার শোনাবো আপনাদের। ভোটের প্রচারে বেলাগাম আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের ছেলে শীর্ষণ্যের হয়ে প্রচারে বেরিয়েছিলেন, আর সেখানেই মঞ্চে দাঁড়িয়ে দুষ্কৃতীদের সঙ্গে সিপিএমকে এক আসনে বসালেন কল্যাণ। শুনুন। ভোট দেওয়া মানে আবার সেই ক্রিমিনাল রাজত্ব তৈরি করা। উত্তর পাড়ার বুকে, কোন্নগরের বুকে, রেল লাইনের পাশে শুধু ক্রিমিনাল আর ক্রিমিনাল। ক্রিমিনাল ছাড়া সিপিএম থাকতে পারে না। সিপিএম এর জন্মই
ক্রিমিনালে, সিপিএম থাকে ক্রিমিনালে, সিপিএম নিজেই ক্রিমিনাল। আপনারা শুনলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। ভোট প্রচারে বেলাগাম আক্রমণ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। দুষ্কৃতীদের সঙ্গে সিপিএমকে এক আসনে বসালেন কল্যাণ। সিপিএমকে ভোট দেওয়া মানে ক্রিমিনালকে ভোট দেওয়া। উত্তরপাড়ায় ছেলে শীর্ষণের প্রচারে বামেদের আক্রমণে তৃণমূল সাংসদ। ছেলে শীর্ষণের হয়ে আজ সকাল থেকে প্রচারে বেরিয়েছিলেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আর সেই প্রচারে বেরিয়েই বেলাগাম আক্রমণ করলেন বামেদের। মঞ্চে দাঁড়িয়ে দুষ্কৃতীদের সঙ্গে সিপিএমকে এক আসনে বসালেন কল্যাণ। তার বক্তব্য, বামেদের আমলে গোটা উত্তরপাড়া এলাকায় সেখানে দুষ্কৃতি রাজ চলেছে। বামেদের ভোট দেওয়া মানে সেই ক্রিমিনালদেরই আবার ফিরিয়ে আনা। সিপিএমকে ভোট দেওয়া মানে ক্রিমিনালকে ভোট দেওয়া, এই কথা মঞ্চে দাঁড়িয়ে বলেন কল্যাণ। উত্তরপাড়ায় ছেলে শীর্ষণের হয়ে আজ প্রচার করছিলেন তৃণমূল সাংসদ। আর সেখানেই এই ভাষায় বামেদের আক্রমণ করলেন তিনি। আরো একবার শোনাই আপনাদের কল্যাণ বন্দ্যোপাধ্যায় ঠিক কি বললেন। সিপিএম কে ভোট দেওয়া মানে আবার সেই ক্রিমিনাল রাজত্ব তৈরি করা। উত্তর পাড়ার বুকে, কোন্নগরের বুকে, রেল লাইনের পাশে শুধু ক্রিমিনাল আর ক্রিমিনাল। ক্রিমিনাল ছাড়া সিপিএম থাকতে পারে না। সিপিএম এর জন্মই ক্রিমিনালে, সিপিএম থাকে ক্রিমিনালে, সিপিএম নিজেই ক্রিমিনাল। সরকারি দেওয়াল থেকে তৃণমূলের প্রচার মুছতে গিয়ে দুর্গাপুরে আক্রান্ত নির্বাচন কমিশনের দুই কর্মী। দেওয়াল মোছার পর গাড়িতে ওঠার সময় দুই কর্মীর উপর হামলা চালানো হয় বলে অভিযোগ। সরকারি দেওয়াল দখল করে সেখানে শাসক দলের পক্ষ থেকে প্রচার করা হয়েছিল। সেই বিষয়টি নজরে আসতেই নির্বাচন কমিশনের দুই কর্মী সেখানে পৌঁছে যান। তারা মুছে দেন সেই প্রচার। দেওয়াল মোছার পর গাড়িতে ওঠার সময় দুই কর্মীর উপর হামলা করা হয় বলে অভিযোগ। গাড়ি থেকে টেনে নামিয়ে দুই সরকারি কর্মীকে মারধর করা হয়েছে। তৃণমূলের বিরুদ্ধে সরকারি কর্মীদের মারধরের অভিযোগ। দুর্গাপুরের করঙ্গপাড়ায় ব্যাপক উত্তেজনার সঙ্গে রয়েছেন সহকর্মী জয়ন্ত। দুই কর্মী, নির্বাচন কমিশনের দুই কর্মী, তারা যাচ্ছেন দেওয়াল মুছতে। তারা কি শুধুমাত্র দুজনে গিয়েছিলেন, না তাদের সঙ্গে কোনো রকম নিরাপত্তার কথা ভেবে সেন্ট্রাল ফোর্স বলো বা পুলিশ বলো কেউ ছিল, না দুজনে গিয়ে শুধুমাত্র দেওয়াল মুছতে যায়? তাদের তো একটা নিরাপত্তার বিষয় রয়েছে। দেখো, এটা যখন কমিশন নির্দেশ দিয়েছিল যে নির্বাচন ঘোষণা 24 ঘন্টার মধ্যে সমস্ত যে সরকারি জায়গায় প্রচার করা হচ্ছে সেগুলো খুলে ফেলতে হবে, না খোলার পর থেকে এগুলো খোলার কাজ চলছিল। বিভিন্ন জায়গা থেকে ফ্ল্যাগ খোলা হচ্ছিল এবং দেওয়াল মোছার কাজ হচ্ছিল। কোনো জায়গায় কোনো বাধার সম্মুখীন হয়নি, সেক্ষেত্রে কোনো নিরাপত্তার ব্যবস্থাও ছিল না। কিন্তু দেখা যাচ্ছে যে এই জায়গায় যখন এই যে দেওয়ালে লেখা সেটা যখন মোছার কাজ হয়ে গিয়ে তারা ফিরে যাচ্ছিল, তখনই তাদের উপর হামলা হয়, তাদেরকে আক্রান্ত করা হয়, তাদের মারধর করা হয় বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে তৃণমূল আর বিজেপির মধ্যে চাপানোত্তর শুরু হয়েছে এলাকায়। তাদের নিরাপত্তার জন্য সেখানে পুলিশ বা সেন্ট্রাল ফোর্সের মধ্যে কেউ ছিল না, তারা দুজনেই ছিলেন। সেই মুহূর্তে কেউ ছিল না, দুজন কর্মী গিয়ে কাজ করছিলেন। এবং দেখা যাচ্ছে যে বিভিন্ন জায়গায় যারা ওরা কাজ করছে কোনো জায়গায় কোনো সমস্যার সম্মুখীন হয়নি। তাই জন্যই কোনো নিরাপত্তার যে কোনো ব্যবস্থা সেটা ছিল না। এরপর থেকে হয়তো ওদের জন্য আলাদা করে নিরাপত্তার ব্যবস্থা থাকবে। ধন্যবাদ জয়ন্ত। দুর্গাপুরে করঙ্গপাড়ায় পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। ওটা দুর্গাপুরে বিভিন্ন জায়গায় দেওয়াল মুছেছে নির্বাচন কমিশনের কর্মী, কিন্তু কোথাও কোনো রকম সমস্যা হয়নি। কিন্তু দুর্গাপুরে করঙ্গপাড়ায় ব্যাপক উত্তেজনা, কারণ তাদেরকে গাড়ি থেকে নামিয়ে পেটানো হয় বলে অভিযোগ, মারধর করা হয় বলে অভিযোগ। আর সমস্ত অভিযোগ উঠেছে তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকদের বিরুদ্ধে। দেওয়াল মোছার পর গাড়িতে ওঠার সময় দুই কর্মীর উপর হামলা চালানো হয়েছে। আমাদের সঙ্গে রয়েছে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সুকান্ত বাবু, আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন কমিশনের দুই কর্মী গোটা দুর্গাপুরে যখন সরকারি দেওয়ালগুলো মুছছিলেন, বিভিন্ন জায়গায় প্রচারমূলক বার্তা ছিল তো সেগুলো মুছছিলেন, কোথাও কোনো রকম সমস্যা হলো না। কিন্তু দুর্গাপুরে করঙ্গপাড়ায় তাদেরকে গাড়ি থেকে নামিয়ে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা মারধর করলেন। এখনই যদি এই অবস্থায়, তাহলে ভোটের সময় কি হবে? দেখুন, এই যে পরিস্থিতি বাংলা, তৃণমূল কংগ্রেস নিজেদের মৌরুষি পাট্টা মনে করেছে, এই রাজ্যটাকে জমিদারি মনে করেছে, নিজেদের পৈতৃক জমিদারি। নির্বাচন কমিশনকে এটা শক্ত হাতে দমন করতে হবে। যারা মার খেয়েছে তাদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে। শুধু তাই নয়, এই কাণ্ডের সাথে যারা জড়িত তৃণমূল কংগ্রেসের কর্মীরা বা যার নেতৃত্বে এটা হয়েছে, তাদের প্রত্যেককে যতক্ষণ নির্বাচন হচ্ছে ততদিন পর্যন্ত জেলে আটক করে রাখা হচ্ছে।
জেলের ভিতরে রাখা উচিত তাদের। অনেক ধন্যবাদ। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার তিনি বলছেন যে এই সমস্ত বিষয়গুলোকে নির্বাচন কমিশন কড়া হাতে যাতে ব্যবস্থা নেয় সেই দাবি তারা করছেন। এই দুই কর্মী তারা যেখানে যেখানে দেওয়াল মুছতে গিয়েছিলেন কোথাও কোনো সমস্যা হয়নি, কিন্তু এই করঙ্গপাড়ায় এসে সমস্যা হয়। স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে, সেন্ট্রাল ফোর্স তো এখন রয়েছে, পুলিশ প্রশাসন তো রয়েছে, তাহলে কিভাবে এই ধরনের ঘটনাগুলি ঘটলো? তৃণমূল কংগ্রেস কর্মী সমর্থকরা কিভাবে নির্বাচন কমিশনের দুই কর্মীকে এভাবে গাড়ি থেকে নামিয়ে মারধর করতে পারলো, প্রশ্ন উঠছে। ডিউটি পড়ে আমাদের দেয়াল মুছার জন্য, আমরা দেয়াল মুছতে আসি এসডি অফিস থেকে, পুলিশ থেকে আমাদের সঙ্গে, আমাদের ম্যাজিস্ট্রেট থেকে। আমার দেয়াল মোছা হয়ে যায়, তারপরে আমরা গাড়িতে যখন উঠি, গাড়ি থেকে ওই লোকাল তৃণমূলের লোকেরা এসে আমাদের গাড়ি থেকে নামিয়ে ফেলিয়ে মারো। কেন মারলো কেন? ওই যে আমরা দেয়াল মুছেছিলাম, আমরা বলছিলাম আমরা গভর্নমেন্টের স্টাফ, কোনো কথা শুনছিল না আমাদের। এটা কি সরকারি দেওয়া? এটা সরকারি দেওয়া, এটা পোস্ট অফিস। এটা মুছতে আপনারা এসেছিলেন? এটা মুছতে এসেছিলেন। যে আমরা সরকারি কর্মী, কিন্তু তবুও তাদেরকে রেয়াত করা হলো না। তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাদেরকে গাড়ি থেকে নামিয়ে বেধড়ক মারধর করেন বলে অভিযোগ। দেখুন, ভোট ঘোষণা হওয়ার পর এই প্রথম রবিবার, বুঝতেই পারছেন জমজমাট রবিবাসরীয় প্রচার। সকাল থেকেই প্রচারের ময়দানে নেমে পড়েছে সব পক্ষ। ছবি দেখাবো আপনাদের এক এক করে, রাজ্যের বিভিন্ন প্রান্তের ছবি দেখাচ্ছি। বরানগরের তৃণমূল প্রার্থী সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায় তিনি সকাল থেকে প্রচার করছেন। শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজা তিনি পুজো দিয়েছেন মন্দিরে এবং সেখানে জনসংযোগ সেরেছেন, পরে প্রচারে করেছেন। সুজিত বসু বিধাননগরের তৃণমূল প্রার্থী আজ রবিবারের সকালে তিনিও সমর্থকদের নিয়ে প্রচারে বেরিয়ে পড়েছেন। পিছিয়ে নেই বিরোধীরাও। বিজেপি প্রার্থী তরুণজ্যোতি তিওয়ারি রাজারহাট নিউ টাউনের বিজেপি প্রার্থী, আপনি দেখতে রাজারহাট গোপালপুর মাফ করবেন, বিজেপি প্রার্থী তিনি বেরিয়ে পড়েছেন সকালবেলা প্রচারে। রুদ্রনীল ঘোষ তিনিও সকাল থেকে জনসংযোগ সারছেন বিভিন্ন এলাকায়। নোয়াপাড়া বিজেপি প্রার্থী অর্জুন সিং তিনিও প্রচারে বেরিয়ে পড়েছেন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। যাদবপুরে সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য, সায়ন বন্দ্যোপাধ্যায় মহেশতলা সিপিএম প্রার্থী তাঁরাও আজকে সকাল থেকে প্রচারে বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে কথা বলছেন, জনসংযোগ সারছেন, ভোট দেওয়ার জন্য আবেদন জানাচ্ছেন। আর এই মুহূর্তে যে ছবি আপনাদের দেখাচ্ছি, প্রচারে নেমে মুখোমুখি মানিকতলার বিদায়ী বিধায়ক সুপ্তি পাঞ্জে এবং বিজেপি প্রার্থী তাপস রায়। মেয়ে শ্রেয়ার হয়ে সাত সকালেই মানিকতলায় প্রচারে বেরিয়েছিলেন তৃণমূলের বিদায়ী বিধায়ক। পথে দেখা হয়ে গেল বিজেপি প্রার্থী তাপস রায়ের সঙ্গে। একসময় সতীর্থ, তাই সৌজন্য বিনিময় হলো। দেখতে পাচ্ছেন সেই ছবি। তাপস আমাকে নমস্কার করে দাদার গলায় মালা দিয়ে, কিছু অভিমানের কারণে হয়তো ও যখন জয়েন করে বললো বৌদি আমি চললাম, আমি তোমার এটা সম্পূর্ণ অধিকার আছে, তুমি কোথায় যাবে না যাবে। তাই বলে তো ব্যক্তিগত সম্পর্ক কিছু খারাপ হতে পারে না যে আমাকে ওকে দেখলেই ঝাঁপিয়ে পড়তে হবে, এটা তো হয় না কখনো। ও দলের নীতি পেলাম, এমন দিনে এলি কচুরিটা খাওয়াতে পারলাম না, গ্যাসে যদি একটু এই সৌজন্যটাই তো কিন্তু ছিল, এটাই বাংলার ঐতিহ্য, এটাই বাংলার সংস্কৃতি, এটাই বাংলার পরম্পরা, কিন্তু যে কোনো কারণেই হোক উধাও হয়ে গেছে। এখন রাজনীতি যে দলকে ভালোবাসে, যে পতাকা নিয়ে বহন করে, সে আদর্শের নীতিতে বিশ্বাসী। যদিও এখন তো আদর্শ নীতিগুলোকে চুলোর দক্ষিণ দুপুরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সৌজন্যের ছবি শুধু মানিকতলাতেই দেখতে পাওয়া গেল না, দেখতে পাওয়া গেল নারায়ণগড়েও। প্রচারে বেরিয়ে হাত মেলালেন বাম এবং বিজেপি প্রার্থী। রবিবার সকালে বাম প্রার্থী তাপস সেনার প্রচারে সেখানে সমর্থকরা তারা মিছিল বার করেছিলেন। ঠিক সেই সময় নারায়ণগড় বাজারের দিক থেকে প্রচার করছিলেন বিজেপি প্রার্থী রমা প্রসাদ গিরি। বামেদের মিছিল দেখে রাস্তার ধারে দাঁড়িয়ে পড়েন পদ্ম প্রার্থী। দুই প্রার্থী মুখোমুখি হয়ে হাত মিলিয়ে সৌজন্য বিনিময় করেন, আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। আদিবাসীদের ফুলের উৎসব বাহা মিলিয়ে দিল দুই শিবিরের যুযুধান দুই প্রার্থীকে। বিজেপি প্রার্থীর মাদলের বলে পা মেলালেন তৃণমূল প্রার্থী।
ভোট ময়দানে লড়াই ভুলে বিজেপি প্রার্থীর মাদলের বলে বলে নাচে পা মেলালেন তৃণমূলের প্রার্থী তনুশ্রী হাঁসদা। বাঁকুড়ার জঙ্গলমহলের রানীমাত বাজারের এই ছবি যেন বলে গেল, জঙ্গলমহলের রাজনীতির রেশারেশি যাই থাকুক না কেন, সংস্কৃতি এবং সৌজন্যতার প্রশ্নে আজও আদিবাসীরা সেই একই ছাতার তলায় রয়েছে। ভোট প্রচারের উদ্দেশ্যে এখানে আসিনি, প্রতি বছর আমি এই গ্রামখানে আসি এবং এই আমাদের যে বাহা উৎসব, সে বাহা উৎসবে আমি সামিল হই। এই বছর আসাটা আমার কাছে নতুনত্ব কিছু নয়, কিন্তু হ্যাঁ, আরেকজন যে আমাদের অপোজিশন পার্টির যিনি ছিলেন, আমি তার ব্যাপারটা বলতে পারবো না, তিনিও হয়তো বা ওই উৎসবে সামিল হতে এসেছিলেন। এখানে আমাদের মধ্যে কোনো ব্যক্তি সংঘাত নেই, আমাদের এখানে মতদর্শের পার্থক্য রয়েছে, সেটা তো থাকবে। আমাদের যেটা পুজো দিলাম, যেহেতু আমি মাদল বাজাতে জানি, সেই জন্য মাদল বাজাচ্ছিলাম। সেই মাদল বাজানোর তাহলে একজন অপোজিশনের দলের প্রার্থী, তিনিও দেখছি যে নাচের দলের মধ্যে ধরেছে এবং তিনিও নাচছেন। এটা আমাদের যেটা হচ্ছে সামাজিক নিয়ম অনুযায়ী, নাচ এবং গান এর মধ্য দিয়েই মোটামুটি বাহা পরবটাকে পালন করা হলো। এবার দেখাবো বেলেঘাটার ছবি। সেখানে জোর কদমে প্রচার তৃণমূল প্রার্থী কুণাল ঘোষের। নিজেই হাত লাগালেন দেওয়াল লিখনে, বাড়ি বাড়ি গিয়ে জনসংযোগ করলেন তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ। বেলেঘাটার মানুষের উপর আমাদের পূর্ণ আস্থা এবং বিশ্বাস এবং তাদের সঙ্গে সম্পর্ক আমাদের রয়েছে, কারণ উন্নয়ন, শান্তি, সম্প্রীতি, ঐক্য, সংহতি এবং বাংলা বিরোধী চক্রান্ত ভোটারদের অস্তিত্ব রক্ষার লড়াই নাম কেটে দিচ্ছে, জেনুইন ভোটারদের নাম কেটে। কাছেও একজন অভিযোগ করতে, এই তো জেনুইন ভোটার 2002-তে তারা ভোট দিয়েছেন, কিন্তু তারপরেও তাদের নাম কাটা হচ্ছে, নোটিশ পাঠানো হচ্ছে। মানুষ এইসব হ্যারাসমেন্টের বিরুদ্ধে ভোট দেবেন। তারপর 250টা আসো, 250-র বেশি যারা তৃণমূল কংগ্রেসকে ভোট দিতেন বা দেন তারা তো দেবেন, কিন্তু যারা এখন এদের প্রকৃত চরিত্রটা বুঝতে পারছেন, তারা আরও বেশি করে ভোট দেবেন। এই যে বিজেপির বিক্ষোভ, দিকে দিকে বিজেপির বিক্ষোভ বাড়ছে, সেটা আপনাদের কতটা অ্যাডভান্স? দেখুন, বিজেপি যদি তারাই নিজেদের প্রার্থীদের খারাপ বলে, আমরা ওসবের মধ্যে আর ঢুকে কি করব? প্রচারে অগ্নিমিত্রা পাল। আসানসোল দক্ষিণে প্রচার করলেন অগ্নিমিত্রা পাল। আপনারা দেখতে পাচ্ছেন সেই ছবি। সকাল থেকেই সমর্থকদের নিয়ে বেরিয়ে পড়লেন, এলাকায় এলাকায় ঘুরলেন, আসানসোলের বিভিন্ন এলাকায় ঘুরে ভোট প্রার্থনা করলেন। দেখতে পাচ্ছেন সেই ছবি। আজকে রবিবার বা শনিবার বা সোমবার বলে কিছু নয়, প্রতিদিনই মানুষের সারা আশীর্বাদ, ভালোবাসা প্রতিদিনই পাই, 5 বছর ধরেই পাচ্ছি। এবং আজকে যেহেতু মানে এই সময় যেহেতু পুরো আমরা এজে চলে এসেছি, আর সামনেই পরিবর্তন, আর 1.5 মাস বাকি, সুতরাং মানুষ অত্যন্ত উজ্জীবিত, খুশি, আশাবাদী। আর আজকে ছুটির দিন, তাই সমস্ত মা বোনেরা, ভাইরা রাস্তায় দাঁড়িয়ে তারা অভ্যর্থনা করছে, আশীর্বাদ করছে। ভোট ঘোষণার পরে প্রথম রবিবাসরীয় প্রচার। দিনভর প্রচারে শ্যামপুকুরের তৃণমূল প্রার্থী শশী পাঁজা। প্রথমে মন্দিরে পুজো দিলেন, তারপর জনসংযোগ করলেন তৃণমূল প্রার্থী। সারা বছরই মানুষের পাশে থাকি, তাই ভোটও তৃণমূলের ঝুলিতেই আসবে, 100% এ বিষয় নিশ্চিত প্রার্থী শশী পাঁজা। আমার অঞ্চলে চোরাবাগান, চোরাসাঁকোর একটু যে লাগোয়ায়, ওখানে গবরজা মায়ের উৎসব, সেটা মা দুর্গারই গবরজা মাতার চৈত্র সংক্রান্তি চলছে, এইটা রয়েছে। তো ওইটা গতকালকেই আরম্ভ হয়েছে, আমাদের ঘোরা আরম্ভ হয়েছে। তো সন্ধ্যেবেলা প্রত্যেকেই চান আমরা ওখানে পৌঁছবো, সেটা নন পলিটিক্যাল। একেবারে আমরা দেখতে পাচ্ছি প্রচার চলছে এবং সকলের সঙ্গে জনসংযোগের যে পর্ব, সেই জনসংযোগের পর্ব চলছে। তৃণমূল বিজেপির সঙ্গে জোর কদমে প্রচারে বাম প্রার্থীরাও। পায়ে হেঁটে রবিবারের প্রচারে যাদবপুরের সিপিএম প্রার্থী বিকাশ রঞ্জন ভট্টাচার্য। সেই ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন। প্রচারে পা মেলালেন এই সিপিএম নেতা এবং তার সঙ্গে দেখতে পাওয়া গেল সুজন চক্রবর্তীকেও। সকাল থেকেই যাদবপুরের ভোটারদের দুয়ারে দুয়ারে বিকাশ রঞ্জন। 26-এর ভোটে জয় ছিনিয়ে আনার চ্যালেঞ্জ জানালেন বর্ষিয়ান এই আইনজীবী। কি বলছে মানুষজনের কাছে? তো ডোর টু ডোর ক্যাম্পেইন করছেন, মানুষজনেরা কি জানাচ্ছে?
মানুষ তো খুব কথা বলছে না, মানুষের শারীরিক ভাষা দিয়ে আমাদের বুঝতে হয়। এই শারীরিক ভাষা দিয়ে আমরা বুঝতে পারছি যে মানুষ অনেক বেশি আগ্রহী বামেদের প্রতি। একসময় লালদুর্গে পরিণত হয়ে যাওয়া যাদবপুর এখন ঘাসফুলের দখলে, সেই জায়গায় দাঁড়িয়ে কতটা চ্যালেঞ্জ এখন এই সময়? পুরোটাই চ্যালেঞ্জ। আমাদের চ্যালেঞ্জটা সার্বিকভাবে একটা সামন্ততান্ত্রিক ধনতান্ত্রিক শোষণযুক্ত সমাজকে পরিবর্তন করে একটা সাম্যবাদী প্রতিষ্ঠা তৈরি করা। আপনি দুধে আইনজীবী এবং একই সঙ্গে দুটো জিনিস বিতর্ক এখনো তাড়া করে বেড়াচ্ছে মানুষের মনে, সেই জায়গা থেকে কিভাবে সরে আসা সম্ভব বলে আপনি মনে করছেন, বা আদৌ কি সেটা ভোটে প্রভাব? মানুষের মনে কোনো বিতর্ক নেই, বিতর্ক শাসক দলের আতঙ্কের মধ্যে। মানুষ জানেন কোনটা ঠিক। দুর্নীতিটা যে মানুষ সমর্থন করেন না এটা প্রত্যেকটা মানুষই জানবেন। ছেলেবেলা থেকে তার সন্তানদের সবাই শেখায় যে সৎ হয়ে জীবনযাপন করো, সুতরাং মানুষের মধ্যে কোনো রকম। এখন মধ্যপ্রাচ্যের মহাযুদ্ধের দিকে আমাদের নজর রাখতেই হবে, তার কারণ ইসরায়েলে ইরানের জোরালো প্রত্যাঘাত। ইরানের নাতানজে হামলার বদলা ডিমোনায়। ইসরায়েলের ডিমোনা শহরের কাছে পরমাণু কেন্দ্রেই হামলা চালালো তেহরান। ডিমোনা শহরে ইরানের হামলায় জখম 150-এরও বেশি, তবে নিউক্লিয়ার সেন্টারে কোনো ক্ষতি হয়নি দাবি করেছে তেল আভিভ। এই ডিমোনা শহরেই প্রচুর প্রবাসী ভারতীয়র বাস, সেখানে হামলায় আশঙ্কা তৈরি হচ্ছে। यहाँ की क्या स्थिति बनी है, एक मिसाइल इंटरसेप्ट नहीं हुआ तो इजराइल में ये तबाही मची। और सोचिए कि ईरान की तरफ से लगातार मिसाइलों से इस तरह से हमले किए जाते हैं, अटैक किए जाते हैं दिन रात लगातार। जब भी सायरन बजता है हम सब भी बंकर में भागने की कोशिश करते हैं और इस वक्त आप तबाही के मंजर देखिए। ये सब सिविलियन इलाके हैं, ये सब वो घर हैं जहाँ पर लोग रहते हैं। इसे देखकर तो कोई भी कह देगा कि ठीक है ये वो जगह नहीं है जिसको आप किसी मिलिट्री इस्टेब्लिशमेंट का हिस्सा कहेंगे या किसी न्यूक्लियर रिसर्च सेंटर का हिस्सा कहेंगे, बल्कि यहाँ पर आम लोग रहते हैं। और जब यहाँ पर आकर मिसाइल गिरी, हालांकि ये भी बात है कि 2000 किलोमीटर दूर से ईरान से जब बैलिस्टिक मिसाइल चली, अगर यहाँ की जगह वो न्यूक्लियर रिसर्च सेंटर में गिरी होती तो फिर शायद आज इजराइल भी नहीं होता, फिर शायद मिडिल ईस्ट के कई और मुल्क भी नहीं होते। क्योंकि कहा यही जाता है कि इसी शहर में इजराइल ने अपने 90 परमाणु बम रखे हैं। तो सोचिए अगर उस जगह आकर मिसाइल गिरी होती तो फिर शायद ये दुनिया का सबसे बड़ा न्यूक्लियर हादसा साबित हो सकता था। क्योंकि यहाँ पर अगर उस जगह को टारगेट करके ईरान की मिसाइल डायरेक्ट हिट करती तो क्या तबाही होती। लेकिन आज भी जब यहाँ उस न्यूक्लियर रिसर्च सेंटर की जगह पर दूसरी जगह पर ये गिरी है, उसके पास वाली जगह पर गिरी है, तब भी आप तबाही का मंजर देखिए। कैमरे पर चीख चीख कर ये तस्वीरें गवाही दे रही है कि ईरान की मिसाइल क्षमता कितनी अधिक बढ़ चुकी है। ये तस्वीरें इस बात की गवाही दे रही है कि जंग के चौथे हफ्ते की कीमत अब किस तरीके से लोग चुका रहे हैं। ये तस्वीरें इस बात की भी गवाही दे रही है कि अगर ये जंग नहीं रुका तो आने वाले दिनों में इजराइल में, ईरान में, मध्यपुर में और बाकी दुनिया पर इसका कितना प्रभाव पड़ेगा। क्योंकि इस तबाही के जरिए, इस विध्वंस के जरिए TV9 ये दिखाने, जताने, बताने की कोशिश कर रहा है कि देखिए इस वक्त जो आप तबाही देख रहे हैं वो तो बस महज एक मिसाइल की तबाही है। यहीं पास में अराद सिटी है जहां पर दूसरी मिसाइल गिरी और वहां से भी 100 लोग घायल हुए। यहाँ पर देखिए कि मिसाइलों की क्षमता इतनी बड़ी है कि ये पथरीली ज़मीन है। पथरीली ज़मीन में जब आकर मिसाइल गिरती है तब यहाँ पर 10 से 15 मीटर लंबा, 10 से 15 मीटर चौड़ा और फिर 5 से 10 मीटर गहरा गड्ढा एक मिसाइल के गिरने से होता है। और ডিমোনায় ধ্বংসস্তূপ, সেখানে প্রথম ভারতীয় চ্যানেল হিসাবে পৌঁছে গেছে TV9। দিকে দিকে ধ্বংসস্তূপ, গ্রাউন্ড জিরো থেকে এক্সক্লুসিভ রিপোর্ট। डिमोना में मौजूद हैं जहां पर की मिसाइल गिरी थी, जहां पर मिसाइल का डायरेक्ट हिट हुआ था और हम उसकी रिपोर्टिंग कर रहे थे कि इस दरमियान एक बार फिर से मिसाइल के आने का अलर्ट हुआ है। और हम अब यहाँ से शेल्टर की तरफ जा रहे हैं जहाँ पर कि आपको दिखाएं, देखिए ये स्पॉट है जहाँ पर कि मिसाइल गिरी थी और उसके ठीक सामने में ये शेल्टर बना हुआ है। यहाँ पर जिस वक्त मिसाइल गिरी थी तब दर्जनों की संख्या में लोग इसी शेल्टर में मौजूद थे। हम उसके अंदर जाने की कोशिश कर रहे हैं क्योंकि इस वक्त मिसाइल के आने का अलर्ट आया है और जाहिर है कि इस कुछ घंटे पहले जो तबाही मची है उसके बाद आपको शेल्टर में ही जाना ज़्यादा उचित है। और हम इस वक्त ठीक डिमोना के उस साइट पर जहाँ मिसाइल गिरी थी उसके पास बने एक शेल्टर में जा रहे हैं। और आप देखिए कि कैमरे पर आप देख पा रहे हैं कि जब हम शेल्टर के भीतर जा रहे हैं तो किस तरह का बॉम्ब शेल्टर बना हुआ है और
इसकी जो ये आप गेट देखिए, ये लोहे का बहुत ही भारी सा गेट है जो कि शेल्टर के लिए बना हुआ है, पहला गेट। और ये सब उस तरह के बहुत ही साइंटिफिक तरीके से तैयार किए हुए शेल्टर है। उसके दूसरे गेट को भी आप देख सकते हैं कि यहाँ पर है, और इसके भीतर में काफ़ी लोग यहाँ पर मौजूद हैं। यहाँ पर कुछ भारतीय लोग हैं जो कि यहाँ काम करने के लिए आए थे, उनसे मुलाकात हुई है हमारी। क्या नाम है आपका? कृष्णा। कहाँ से हो आप? यूपी से। यूपी में कहाँ से? देवरिया डिस्ट्रिक्ट। देवरिया डिस्ट्रिक्ट से। आप? मैं केरला। केरला। गुड नेम? रिदिश। डर नहीं लग रहा है सर, जैसे बंकर में थे, पूरा जब मिसाइल गिरा तो थोड़ा धड़कन बढ़ गई।